হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস চ্যাপ্টারটা আমরা যে আলোচনা করছিলাম আজকে আমরা সেখানে আলোচনা করব রিডাকশন অফ হ্যালো অ্যালকেন অর্থাৎ হ্যালো অ্যালকেনের বিজারণ। দেখো, হ্যালো অ্যালকেনের যে জেনারেল রিপ্রেজেন্টেশন যেটাকে আরএক্স দিয়ে প্রকাশ করা হয়, সেই আরএক্স এবং হাইড্রোজেন গ্যাস এটা নিকেল বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এখান থেকে RH অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হবে, এক্সটা রিপ্লেসড হবে বাই হাইড্রোজেন RH হবে এবং তার সঙ্গে HX উৎপন্ন হবে। এখানে এক্সটা ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলোর মধ্যে কোনো একটা হতে পারে। অনুরূপভাবে লক্ষ্য করো যে RI অর্থাৎ আয়োডো অ্যালকেনের সঙ্গে যদি রেড ফসফরাস HI এর উপস্থিতিতে বিজারণ ঘটানো হয় 420 কেলভিন টেম্পারেচারে, তখন সেক্ষেত্রেও কিন্তু আয়োডিনটা রিপ্লেসড হয়ে গিয়ে এখানে RH উৎপন্ন হয় অর্থাৎ কিনা অ্যালকেন উৎপন্ন হয় এবং তার সঙ্গে আয়োডিন উৎপন্ন হয়। অনুরূপভাবে যদি আমরা হ্যালো অ্যালকেন নিয়ে তার সঙ্গে জিঙ্ক HCl এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই অথবা জিঙ্ক কপার কাপল এবং ইথানল এর বিক্রিয়া ঘটানো যায়, সেক্ষেত্রেও আমরা দেখছি যে RH অর্থাৎ অ্যালকেন এবং তার সঙ্গে HX উৎপন্ন হচ্ছে। সুতরাং এই যে রিয়াকশনগুলো আমরা এখন লক্ষ্য করছি, সেই রিয়াকশনগুলো সহজে মনে রাখার জন্য বা সেগুলোকে সহজে এক্সপ্রেস করার জন্য আমরা এই পদ্ধতিটার সাহায্য নিতে পারি। যেমন প্রথম রিয়াকশনটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এইভাবে যে RX এর সঙ্গে যখন রিয়াকশন ঘটাচ্ছে হাইড্রোজেন H বন্ড H, তখন মাঝখান থেকে HXটা যদি রিমুভ হয়ে যায় তখন এখানে তৈরি হয়ে যাচ্ছে RH অর্থাৎ অ্যালকেন। সুতরাং এইভাবে আমরা যে ফার্স্ট রিয়াকশনটা সেটাকে এক্সপ্লেন করতে পারি বা বুঝতে পারি যে এরকম একটা ঘটনা ঘটছে। এটা অ্যাকচুয়ালি মেকানিজম নয়, মানে কোন পার্টটা ডিটাচ হলে ফাইনাল প্রোডাক্টটা পাওয়া যাবে তার একটা সহজ বোঝার উপায়। তো নেক্সট কেসে যখন আমরা RI এবং তার সঙ্গে HI এর যখন রিয়াকশন ঘটাচ্ছে, তখন আমরা যদি এটাকে I বন্ড H এইভাবে লিখে নিই, তাহলে দেখো এখান থেকে যদি এই অংশটা I2 হয়ে রিমুভ হয় তাহলে বাকিটা কিন্তু RH অর্থাৎ অ্যালকেন এটা কিন্তু পড়ে থাকছে। একইভাবে শেষেরটাতেও কিন্তু আমরা H2 অর্থাৎ এই যে Zn HCl এরা কিন্তু পরস্পর বিক্রিয়া করে H2 অর্থাৎ হাইড্রোজেন উৎপন্ন করে। সেই হাইড্রোজেনটা যখন RX এর সঙ্গে রিয়াকশন ঘটছে তখন এই পদ্ধতিতে ঘটছে বলে ভাবলে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কিভাবে রিয়াকশনটা সংঘটিত হচ্ছে। এবারে চলে আসি যে রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস বিক্রিয়া সম্পর্কে এরপরে আমরা আলোচনাটা দেখে নেব। দেখো, রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস বিক্রিয়া এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে নিওপেন্টাইল ক্লোরাইড। এই যে নিওপেন্টাইল ক্লোরাইড, সেই নিওপেন্টাইল ক্লোরাইড এর সঙ্গে যদি AlCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিয়ে হিট করা হচ্ছে, হিটের মানে শুধুই AlCl3 দিয়ে একটু কম উষ্ণতায় উত্তপ্ত করা হলে বা এটাকে যদি 573 কেলভিনে ইন অ্যাবসেন্স অফ এয়ার এটাকে যদি হিট করা হয় তাহলে এ জাতীয় রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া কিন্তু ঘটে একটা নতুন পদার্থ এখানে উৎপন্ন হয়। যেমন এখানে নিওপেন্টাইল ক্লোরাইডকে নিয়ে এই কন্ডিশনে যদি আমরা অ্যাপ্লাই করি তখন সেক্ষেত্রে 2-chloro-2-methyl বিউটেন এই কম্পাউন্ডটা কিন্তু অ্যাজ রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে এটা কিভাবে ঘটছে, তার মেকানিজমটা কি আমরা একটু সংক্ষেপে দেখে নেব যে এই পদ্ধতিটা যে ঘটছে তার মেকানিজমটা কি আছে। দেখো, এক্ষেত্রে যেটা ঘটছে, যেটা ইনিশিয়ালি এখানে ঘটছে সেটা হচ্ছে যে এখানে যে নিওপেন্টাইল ক্লোরাইড যেটা আছে তার যে ক্লোরিনের যে লোন পেয়ার আছে সেটা প্রথমে লুইস অ্যাসিড হিসাবে যে AlCl3 যেটা উপস্থিত যদি থাকে তাকে অ্যাটাক করে। তাহলে তাকে অ্যাটাক করলে তাহলে এইরকম একটা প্রথমে একটা স্পিসিস এখানে পেয়ে যাচ্ছি যেখানে সিএলটা যেহেতু লোন পেয়ারটা ডোনেট করেছে তাই সেটা পজিটিভ হয়ে যাচ্ছে এবং অ্যালুমিনিয়ামটা অ্যাকসেপ্ট করেছে, সেই জন্য AlCl3 এর অ্যালুমিনিয়ামটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার যখন এখান থেকে দেখা যাচ্ছে যে এই মিথাইলটা এই কার্বন থেকে এই কার্বনে যখন শিফট করছে, এখান থেকে দুটো ইলেকট্রনকে নিয়ে এখানে শিফট করছে,
তখন এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এবং এই কার্বোক্যাটায়নটা যেহেতু খেয়াল করলে বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন। দ্যাটস ওয়াই এই কার্বোক্যাটায়নটা কিন্তু ইজিলি প্রডিউস হবে। এবং কার্বোক্যাটায়ন প্রডিউস হওয়ার পর এখানে এর আগের স্টেপে যে AlCl4- যেটা ডিটাচ হয়েছিল, সেখান থেকে একটা Cl- যদি এই কার্বোক্যাটায়নিক কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, তখন কিন্তু আমরা দেখব যে রিঅ্যারেঞ্জ যে প্রোডাক্ট, যেটা আমরা আগে বললাম যে 2-chloro-2-methyl-বিউটেন, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটাকে IUPAC নাম দিয়ে প্রকাশ করলে আমরা দেখতে পাচ্ছি এটা 1 2 3 4 হবে। সো 2-ক্লোরোটা আগে হবে, 2-মিথাইল-বিউটেন এই কম্পাউন্ডটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো কিনা হ্যালো অ্যালকেন কম্পাউন্ড, তাদের মধ্যে কিন্তু একটা রিঅ্যারেঞ্জমেন্টের কিন্তু একটা প্রবণতা বা টেন্ডেন্সি আছে। তাহলে আমরা এবারে যে আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে যে হ্যালো অ্যারিনস প্রসঙ্গে। তাহলে হ্যালো অ্যারিনস প্রসঙ্গে প্রথম যে কোশ্চেনটা এখানে আছে সেটা হলো, ফেনল থেকে হ্যালো অ্যারিন প্রস্তুত করা যায় না কেন? ফার্স্ট অফ অল আমরা বুঝবো যে এই কোশ্চেনটা অ্যারাইজ করছে কেন। দেখো, আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে অ্যালিফ্যাটিক অ্যালকোহল কম্পাউন্ডগুলো, যেমন আমরা ROH দিয়ে যেটাকে আমরা জেনারেল রিপ্রেজেন্টেশন করতে পারি, সেই ROH এর সঙ্গে আমরা কিন্তু অনেক কিছু মানে আলাদা আলাদাভাবে যোগ করলে সেখান থেকে আমরা RX কিন্তু আমরা পেয়ে যাই। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি PX3, যেখানে এক্সটা হচ্ছে এক্সটা ক্লোরিন অর ব্রোমিন অর আয়োডিন, এগুলো হতে পারে। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করেছি যে PCl3 বা PBr3 বা PI3 এগুলো যদি যোগ করা হয়, তখন কিন্তু আমরা ROH থেকে RX ইজিলি পেয়ে যাই। কিন্তু সিমিলার কন্ডিশনে আমরা যদি ফেনলের সঙ্গে PHOH, এটাকে জেনারেলি লেখা হলো, সেখানে কিন্তু আমরা PX3 যোগ করলে আমরা কিন্তু PHX এটা কিন্তু পাবো না, এটা হবে না। তাহলে এই জন্যই কোশ্চেনটা রাইজ করছে যে কেন এক্ষেত্রে আমরা ফেনল থেকে ওই অনুরূপ যে পদ্ধতিগুলো, সিমিলার যে প্রসেস আছে, সেই প্রসেস অ্যাপ্লাই করে আমরা কেন ফেনল থেকে হ্যালো অ্যারিন পাবো না। অ্যাকচুয়ালি এটা না পাওয়ার কারণ হচ্ছে যে এখানে এই ফেনলের মধ্যে যে অক্সিজেনের সঙ্গে যে কার্বনের বন্ড আছে, এই বন্ডটা কিন্তু সাধারণ যে কার্বন অক্সিজেন এক বন্ধন তার তুলনায় স্ট্রঙ্গার বন্ড। এখানে লক্ষ্য করে দেখো যে এরকম রেজোনেন্সের কারণে এখানে রেজোনেটিং যে স্ট্রাকচারগুলো সেগুলো শো করা হয়েছে। তো সেই রেজোনেটিং স্ট্রাকচারে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে এখানে আপাতভাবে কার্বন অক্সিজেনের বন্ধনটা এক বন্ধন মনে হলেও এখানে অ্যাকচুয়ালি যেটা ঘটে সেটা হচ্ছে কার্বন অক্সিজেনের মধ্যে যে তাদের যে বন্ড অর্ডারটা, সেই বন্ড অর্ডারটা গ্রেটার দেন 1। আর বন্ড অর্ডারটা গ্রেটার দেন 1 মানে সেটা স্ট্রঙ্গার বন্ড দেন সিঙ্গেল বন্ড। তো সেই রিজনের জন্য, সেই কারণের জন্য যে ঘটনাটা এখানে ঘটছে সেটা হলো যে এখানে স্ট্রঙ্গার বন্ড, তাহলে স্ট্রঙ্গার বন্ড হলে সেটা শক্তিশালী হওয়ার কারণে সেটাকে ব্রেক করতে বেশি এনার্জি লাগবে, এবং সে কারণেই কিন্তু যে কন্ডিশনে অ্যালিফ্যাটিক অ্যালকোহল যৌগগুলো থেকে আমরা সহজেই হ্যালো অ্যালকেন কম্পাউন্ডগুলো পাচ্ছিলাম, এখানে বন্ডটা কিন্তু স্ট্রং হওয়ার কারণে সেটা ইজিলি ব্রেক করে না। এই কারণে আমরা কিন্তু একই পদ্ধতিতে হ্যালো অ্যারিন প্রস্তুত করতে পারবো না। এটাই হলো সেই লজিকটা। তাহলে এবার প্রশ্ন হলো যে আমরা যে হ্যালো অ্যারিনসদের প্রস্তুত করব, যেটা আমরা প্রস্তুত করব, সেটা আমরা দেখব যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো থেকে আমরা কিভাবে এগুলোকে প্রস্তুত করব সেগুলো আমরা দেখে নেব। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রথম যে এক্সাম্পলটা আমরা এখানে নেব সেটা হচ্ছে বেনজিন। তো বেনজিনের সঙ্গে হ্যালোজেন রিয়াকশন করবে, মানে তার সেক্ষেত্রে একটা হাইড্রোজেন, যেগুলো বেনজিন বলে, দেখো প্রত্যেকটা কর্নারই একটা করে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনগুলো রিপ্লেসড হবে বাই দ্য হ্যালোজেন ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস, অর্থাৎ অনাদ্র FeX3, অথবা আয়রন ডাস্টের উপস্থিতিতে হ্যালোজেন যোগ করলেও কিন্তু সিমিলার রিয়াকশন হবে টেম্পারেচার 310 to 320 কেলভিন। তো এগুলো যদি অ্যাড করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে
আমরা এইভাবে রিয়াকশনটা, এটা মেকানিজম নয়, আবারও উল্লেখ করছি। তো এক্ষেত্রে HX এই পার্টটা বেরিয়ে গেলে তাহলে এক্স এর সঙ্গে, যে কার্বনের সঙ্গে এক্স এর বন্ড হয়ে যাচ্ছে, যেটা এখানে দেখানো হয়েছে। তাহলে এই ঘটনাটা কিন্তু ঘটানো উচিত ইন অ্যাবসেন্স অফ লাইট। ইন প্রেজেন্স অফ লাইট সেখানে ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হয়ে আরো সাইড রিয়াকশন ঘটার পসিবিলিটি থাকে, সেটাকে অফ করার জন্য ইন অ্যাবসেন্স অফ লাইট এই জাতীয় বিক্রিয়াগুলো ঘটানো হয়। তাহলে এক্সট্রা ক্লোরিন ব্রোমিন হলে এই জাতীয় বিক্রিয়াগুলো সহজেই ঘটানো সম্ভব। এবারে লক্ষ্য করো, যদি আমরা হ্যালোজেন যেটা ব্যবহার করা হয়েছে সেটা যদি এক্সেস অ্যামাউন্টে ব্যবহার করা হয় এবং আগের বারের মতোই FeX3 বা আয়রন ডাস্টের উপস্থিতিতে হিট করা হয়, তখন দেখা যায় যে একটা হ্যালোজেন প্রবেশ করার পর দ্বিতীয় আরেকটা হ্যালোজেন বেঞ্জিন বলয়ে প্রবেশ করে, এবং একটা হ্যালোজেন প্রবেশ করার পর দ্বিতীয় হ্যালোজেনটা যখন প্রবেশ করবে তখন সেটা প্রথম হ্যালোজেনের রেসপেক্টে অর্থ বা প্রথম হ্যালোজেনের রেসপেক্টে প্যারা পজিশনে কিন্তু সেকেন্ড যে হ্যালোজেন অ্যাটমটা সেটা আসবে। এবং দেখা যায় যেটা জেনারেলি যে ঘটনাগুলো ঘটে সেটা হলো যে এখানে খেয়াল করবে যে হ্যালোজেন মৌল বা হ্যালোজেন যে পরমাণুগুলো সেগুলো যখন বেঞ্জিন বলয়ের সঙ্গে সরাসরি অ্যাটাচ থাকছে, সেটা কিন্তু মানে প্রথম হ্যালোজেনের কথা বলছি, সেটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হিসাবে কাজ করে। তাহলে পরবর্তী যে হ্যালোজেন পরমাণুটা, অ্যাটমটা, সেটাও অর্থ বা সেটা অর্থতে এবং প্যারাতে দু জায়গায় আসতে পারে। এবং দেখা যায় যে প্যারায় এসে যে কম্পাউন্ডটা হয় সেটাই মেজর কম্পাউন্ড হয়, এবং অর্থ এসে যে কম্পাউন্ডটা হয় সেটা মাইনর কম্পাউন্ড হয়। এটা অধিকাংশ অর্থ প্যারা নির্দেশক গ্রুপ বা ওরিয়েন্টিং যে গ্রুপ তাদের ক্ষেত্রে কিন্তু এই অবজারভেশনটা লক্ষ্য করা যায়। তো সিমিলার দেখো নেক্সট এক্সাম্পলটাও কিন্তু সেম, যেখানে টলুইন নিয়ে স্টার্ট করা হয়েছে। টলুইনে কিন্তু CH3 যেটা আছে, সেই টলুইনে CH3টা কিন্তু অর্থপ্যারা নির্দেশক। সুতরাং এখানেও যে হ্যালোজেনটা যে রিয়াকশন করবে আগের বারের মতো ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস FeX3 বা আয়রন ডাস্টের উপস্থিতিতে একটু হিট করতে হবে 310 to 320 কেলভিনে, তখন দেখা যাবে যে সেক্ষেত্রেও কিন্তু এখানে যে দুটো প্রবাবেল যে কম্পাউন্ড, যে প্যারাক্লোরোটলুইন এবং অর্থোক্লোরোটলুইন, এদের মধ্যে প্যারাক্লোরোটলুইন যেটা সেটা মেজর কম্পাউন্ড এবং অর্থোক্লোরোটলুইনটা মাইনর কম্পাউন্ড। এটা আমরা এক্ষেত্রেও লক্ষ্য করব, যেটা আগেও উল্লেখ করা হলো যে প্যারা কম্পাউন্ডটা মেজর কম্পাউন্ড হয়, মুখ্য উৎপাদিত যৌগ হয়, এক্ষেত্রেও কিন্তু সেটাই আমরা লক্ষ্য করছি। এবারে দেখো মেটা নির্দেশক যে গ্রুপ যেগুলো আছে CHO বা COOH ইত্যাদি, এদের ক্ষেত্রে সাধারণত সরাসরি হ্যালোজেনেশন বিক্রিয়া এদের ক্ষেত্রে ঘটানো হয় না। এদের ক্ষেত্রে সরাসরি হ্যালোজেনেশন ঘটানোর চেষ্টা করা হলে সেক্ষেত্রে যে বিক্রিয়া মানে প্রোডাক্টের যে ইল্ড অফ দ্য প্রোডাক্ট, অর্থাৎ উৎপাদনটা এতটাই কম হয় যে সেটা কিন্তু খুব একটা কার্যকরী নয়। তাই সাধারণত মেটা নির্দেশক গ্রুপ যদি বেঞ্জিন বলয়ে বা কোনো অ্যারোমেটিক রিংয়ে আগে থেকে উপস্থিত থাকে, সেক্ষেত্রে হ্যালোজেনেশন বিক্রিয়াটা ইনডিরেক্টলি করা হয়, ইনডিরেক্টলি হ্যালোজেনকে আনা হয়, কিন্তু সরাসরি যে পদ্ধতি বলা হলো সেই পদ্ধতি সরাসরি ব্যবহার করা হয় না। পরে চলে আসি, বলয়ের হ্যালোজেনেশন একটি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটার অর্থটা কি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এটার মিনিংটা হলো যে আমরা এখানে যে সাপোজ এখানে আমরা ক্লোরিন ব্যবহার করেছি, Cl এটা ব্যবহার করেছি, এবং তার সঙ্গে আমরা FeCl3 এখানে উপস্থিত রেখেছি। তো এখানে কি হয়, ইনিশিয়ালি এই যে দুটো ক্লোরিন পরমাণু আছে তার মধ্যে একটা ক্লোরিন পরমাণু তার লোন পেয়ারটা FeCl3 যেটা একটা লুইস অ্যাসিড তাকে ডোনেট করে, এবং করলে এখানে যেটা প্রডিউস হয় Cl এটা প্লাস, এখানে FeCl3 এটা মাইনাস। তো নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে ব্রেক করলে এখান থেকে তৈরি হয় Cl প্লাস এবং তার সঙ্গে FeCl4 মাইনাস। দেখো এই যে Cl প্লাস এটা একটা ইলেকট্রোফাইল, কারণ সে নিজে পজিটিভলি চার্জ, তার মানে সে নেগেটিভ চার্জকে পছন্দ করবে।
সেই জন্য এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। তো এই ইলেকট্রোফাইলটাই কিন্তু অ্যাকচুয়ালি বেঞ্জিন বলে এই যে এক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটেছে সেটা সে কিন্তু ঘটাবে। এখানে কি হবে না, এখানে বেঞ্জিন বলয় এই যে বন্ডগুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটা, এখানে একটা হাইড্রোজেন লিখলাম, কোনো একটা বন্ড এই যে Cl প্লাস আছে তাকে কিন্তু অ্যাটাক করবে, এবং করলে এখানে যেটা প্রডিউস হবে সেটা হলো এটা প্লাস হয়ে যাবে, এই বন্ডগুলো যেমন ছিল থাকবে, এখানে হাইড্রোজেন এবং এখানে ক্লোরিন যেটা নতুন বন্ড হলো। এবার এই যে কার্বোক্যাটায়ন যেটা এখানে একটা প্রডিউস হয়েছে সেই কার্বোক্যাটায়ন কিন্তু রেজোন্যান্স স্টেবিলাইজ, এবং রেজোন্যান্স স্টেবিলিটির কারণে এটা কি করবে না, এটা ডিলোকালাইজড হবে, অর্থাৎ ক্যাটায়নিক সেন্টারটা কোনো নির্দিষ্ট কার্বনের উপর না হয়ে এরকম ভাবে কিন্তু বেঞ্জিনের নিউক্লিয়াসে অন্যত্র কিন্তু ছড়িয়ে পড়বে। অর্থাৎ এইভাবে কিন্তু উৎপন্ন কার্বোক্যাটায়নটা স্টেবল কার্বোক্যাটায়ন, এটা প্লাস, এইখানে বন্ডটা শিফট হয়ে গেল এখানে, এবং এইচ এবং Cl, এবং ফাইনালি এখান থেকে এইচ প্লাস ডিটাচ হয়ে গেলে তখন কি হয়ে যাবে না, আগের বারের মতোই কিন্তু বেঞ্জিন বলয়ে যে মাঝে বন্ডগুলো থাকে সেগুলো রিজেনারেট হবে এবং তার সঙ্গে ক্লোরোবেঞ্জিন পাওয়া যাবে। তো সামগ্রিক এই যে বিক্রিয়াটা এখানে শো করা হলো বা দেখানো হলো, তার মানে সেটা কিন্তু আমরা দেখছি যে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা দেখতে পেলাম, কারণ এখানে যে মেন যে রিয়েজেন্টটা তার কিন্তু ইলেকট্রোফিলিক নেচার আছে। আর লুইস অ্যাসিড যে এখানে যে রিঅ্যাকশনগুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে যে FeX3 যেটা ব্যবহার করা হয়েছে বা আয়রন ডাস্ট যেটা ব্যবহার করা হয়েছে, সেটা রিঅ্যাকশন মাধ্যমে গিয়ে কিন্তু হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে তারাও কিন্তু FeX3 উৎপন্ন করে। তাহলে এরা কিন্তু মানে FeX3 অ্যাকচুয়ালি এখানে যেটা হয়ে যাচ্ছে, তারা কিন্তু হ্যালোজেন ক্যারিয়ার হিসাবে কাজ করে, অর্থাৎ যে যৌগগুলো হ্যালোজেন পরমাণুকে বেঞ্জিন বলয়ে আসতে সাহায্য করে তাদের কি আমরা হ্যালোজেন ক্যারিয়ার বলছি, সেই হিসাবে তারা কাজ করে। এবারে চলে আসি আয়োডিনেশন বিক্রিয়া। আয়োডিনেশন বিক্রিয়াটা সরাসরি ঘটানো যেমন অ্যালিফ্যাটিক মিডিয়ামের ক্ষেত্রে, অ্যালিফ্যাটিক এর ক্ষেত্রেও আমরা দেখেছি, সেক্ষেত্রেও একটা তীব্র জারক পদার্থের উপস্থিতি প্রয়োজন হয়। ঠিক একইভাবে এক্ষেত্রেও কিন্তু যে আয়োডিনেশন বিক্রিয়াটা রিভার্সিবল হওয়ার কারণে এক্ষেত্রেও আয়োডিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড এদের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয় তার রিভার্সিবল নেচারটাকে ডেস্ট্রয় করার জন্য এবং প্রোডাক্টের যে ইল্ড, পার্সেন্টেজ ইল্ড বা তার পরিমাণকে বৃদ্ধি করার উদ্দেশ্যে। সরাসরি ফ্লুরিনেশন বিক্রিয়া ঘটানো হয় না, কারণ বিক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করা যায় না। আমরা জানি ফ্লুরিন হলো একটা অত্যন্ত শক্তিশালী এবং বলা যেতে পারে যে সমস্ত মৌলগুলো যত আমাদের জানা আছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জারক। তাহলে এই কারণে সবচেয়ে শক্তিশালী জারক হওয়ার কারণে যে ফ্লুরিনেশন বিক্রিয়া ঘটাতে গেলে সেটা এত দ্রুত গতিতে ঘটে, এত বেশি মাত্রায় সেটা এক্সোথার্মিক রিয়াকশন, যে আমরা কিন্তু ফ্লুরিনেশন রিয়াকশন সরাসরি যে পদ্ধতিগুলো বর্ণনা করা হয়েছে তার মাধ্যমে ঘটানো যাবে না, কারণ সেক্ষেত্রে প্রতি মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে থাকে। হাইলি এক্সোথার্মিক এক্সপ্লোসিভ যে সমস্ত রিয়াকশনগুলো ঘটে যাবে এই কারণে। পরে চলে আসি এবার, এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে দেখো এবারে শিল্প প্রস্তুতি, অর্থাৎ শিল্পক্ষেত্রে আমরা কিভাবে ক্লোরোবেঞ্জিন তৈরি করি তার মধ্যে যে র্যাসিক প্রসেস আমরা প্রথম আলোচনা করব। তো সেক্ষেত্রে বেঞ্জিনের সঙ্গে HCl এবং অক্সিজেন এদের মিশ্রণ, অর্থাৎ বেঞ্জিনের সঙ্গে HCl অক্সিজেন সমস্তকে মিশিয়ে নিয়ে একসঙ্গে সেটা কিউপ্রিক ক্লোরাইড এর যে এটা হচ্ছে অনুঘটক, যেটাকে 400°C উষ্ণতায় উত্তপ্ত করে রাখা হয়, তার উপর দিয়ে চালনা করলে সেক্ষেত্রে ক্লোরোবেঞ্জিন পাওয়া যায় এবং তার সঙ্গে জল উৎপন্ন হয়। এইভাবে ইন্ডাস্ট্রিতে অর্থাৎ শিল্পক্ষেত্রে যেখানে প্রচুর মাত্রায় ক্লোরোবেঞ্জিন উৎপাদনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিক্রিয়াটার সাহায্য নেব। এবারে চলে আসি বেনজাইলিক হ্যালোজেনেশন, অর্থাৎ যে সমস্ত প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে বেনজাইলিক পজিশনে আমরা হ্যালোজেনকে প্রবেশ করাতে পারবো সেগুলোকেই বেনজাইলিক হ্যালোজেনেশন বলা হচ্ছে।
এখন বেঞ্জাইলিক পজিশন কোনটা? বেঞ্জিন বলয়ের সাপেক্ষে যে প্রথম কার্বনটা সেটাই হচ্ছে বেঞ্জাইলিক কার্বন। তাহলে বেঞ্জাইলিক কার্বনের যে হাইড্রোজেন যেখানে যে তিনটে আছে তাহলে তার মধ্যে যদি একটাও আমরা রিপ্লেস করতে পারি তাহলে আমরা বেঞ্জাইলিক হ্যালোজেনেশন ঘটাতে পারবো। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমরা যে এটা স্টার্ট করা হয়েছে টলুইনকে নিয়ে, তো টলুইনকে নিয়ে আমরা দেখছি যে ইন প্রেজেন্স অফ ক্লোরিন এবং সূর্যালোকের উপস্থিতিতে একটু হিট করতে কারণ টলুইনকে ফুটন্ত অবস্থায় রাখতে হয়, তো রেখে আমরা যদি ক্লোরিন এবং সূর্যালোকের উপস্থিতিতে রিয়াকশন ঘটাই তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে তিনটে রিয়াকশনের যে প্রোডাক্ট সেটা পাওয়া যেতে পারে। কিরকম না, এখানে দেখো বেঞ্জাইলিক পজিশনে আমরা লক্ষ্য করছি যে তিনটে হাইড্রোজেন আছে। তো যখন এই রিয়াকশনটা ঘটানো হবে প্রথম ক্ষেত্রে একটা হাইড্রোজেন রিপ্লেসড হলো বাই দ্য ক্লোরিন, তখন কিন্তু আমরা দেখছি যে যে প্রোডাক্টটা পাওয়া গেল সেটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। আবার বেঞ্জাইল ক্লোরাইড যেটা ওই ফুটন্ত টলুইনের মধ্যেই আছে, তো সেটা ওই ফুটন্ত টলুইনের কন্ডিশনে একইভাবে ক্লোরিন যদি আরো এক্সেস ক্লোরিন থেকে থাকে তখন কিন্তু আবার পরের স্টেপে রিয়াকশন হবে এবং এখানে যে দুটো হাইড্রোজেন এখনো থেকে গেছে সেই দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন রিপ্লেস হবে এবং এক্ষেত্রে দুটো ক্লোরিন আসবে যেটা হলো বেঞ্জাল ক্লোরাইড। অনুরূপভাবে থার্ড স্টেপে লক্ষ্য করে দেখো বেঞ্জাল ক্লোরাইড আরো ক্লোরিন যেটা এক্সেস অ্যামাউন্টে আছে যে যদি থাকে আরো, তো তখন রিয়াকশন করে ফাইনালি বেঞ্জো ট্রাইক্লোরাইড উৎপন্ন হবে। অর্থাৎ একে একে যে টলুইনে যে এটার CH3 যেটা তার পার্শ্ব শৃঙ্খল, সেই পার্শ্ব শৃঙ্খলে যে তিনটে হাইড্রোজেন অ্যাটম ছিল সেই তিনটে হাইড্রোজেনই কিন্তু একের পর এক রিপ্লেসড হবে এবং ফাইনালি এরকম একটা বেঞ্জো ট্রাইক্লোরাইড কম্পাউন্ড কিন্তু আমরা পাবো। এবার একটা বিষয় এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ যেটা বোঝার সেটা হলো যে এখানে দেখো কোনো হ্যালোজেন ক্যারিয়ার কিন্তু ইউজ করা হয়নি এবং আগে একটা এক্সাম্পল দেখানো ছিল যেখানে হ্যালোজেন ক্যারিয়ার ইউজ করা হয়েছিল। সুতরাং বুঝতে পারা যাচ্ছে যে হ্যালোজেন ক্যারিয়ারের প্রেজেন্স এবং অ্যাবসেন্সে রিয়াকশনের প্যাটার্ন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, যেটা আমরা এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। তারপরে দেখো আমরা বেঞ্জাইলিক যে পজিশনে যে রিয়াকশন তার অন্য কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নেব। দেখো যদি আমরা এই রিয়াকশনটার কথা উল্লেখ করি এবার, এই যে রিয়াকশনে এখানে লক্ষ্য করো এখানে বেঞ্জিন বলয়ের সঙ্গে এই কার্বনটা সরাসরি যুক্ত আছে, তাহলে এই কার্বনটা বেঞ্জাইলিক কার্বন কিন্তু এটা বেঞ্জাইলিক কার্বন নয়। তো এরকম ক্ষেত্রে কিন্তু যদি আগের বারের মতোই কন্ডিশনটা আমরা মোটামুটি সিমিলার রাখি যে ক্লোরিন সূর্যালোক এবং এখানে টেম্পারেচারটা একটু কম লাগে 273 কেলভিন টেম্পারেচারে যদি এটাকে রিয়াকশনটা ঘটানো হয় তখন দেখা যাচ্ছে যে এখানে বেঞ্জাইলিক পজিশনে যে দুটো হাইড্রোজেন আছে সেটা একটা একটা করে রিপ্লেসড হয়ে গেছে এবং ফাইনালি দেখো দুটো যে বেঞ্জাইলিক পজিশনে হাইড্রোজেন ছিল দুটোই রিপ্লেসড হয়ে গেছে গিয়ে এই কম্পাউন্ডটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যখন বেঞ্জাইলিক পজিশনের একটাও হাইড্রোজেন থাকছে না। তাহলে এইভাবে আমরা বেঞ্জাইলিক হ্যালোজেনেশন যে বিক্রিয়া সেটা আমরা ঘটে বলে দেখতে পাচ্ছি। আমরা আগে উল্লেখ করেছি বেঞ্জাইলিক যে হ্যালোজেনেশন বিক্রিয়া ঘটানোর জন্য যে দুটো রিয়েজেন্ট খুব ভালো আরো যেগুলো কাজ করে তার মধ্যে হচ্ছে SO2Cl2 HNu এবং সামান্য জৈব পারক্সাইডের উপস্থিতিতে এটা রিয়াকশন করলে একটু হিট করতে হবে 473 কেলভিনে হিট করতে হবে, সামান্য জৈব পারক্সাইড দিতে হবে, দিলে এখান থেকেও কিন্তু খুব ভালো এই প্রোডাক্ট তৈরি হয় এবং এখানে আমরা দেখছি যে বেঞ্জাইল ক্লোরাইড কিন্তু আমরা পেয়ে যাচ্ছি টলুইন থেকে স্টার্ট করে। এই রিয়াকশনের কিন্তু ইল্ড বা মানে যে পরিমাণ মানে যে পরিমাণে এটা উৎপন্ন হয় বিক্রিয়াজাত পদার্থ সেটা কিন্তু খুব ভালো হয় যদি আমরা SO2Cl2 ইউজ করি। এক্ষেত্রে বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য হিসাবে সালফার ডাইঅক্সাইড এবং HCl উৎপন্ন হয়। এরপরে দেখো আর একটা খুব ভালো বেঞ্জাইলিক যে পজিশনে ব্রোমিনেশন রিয়াকশন ঘটানোর জন্য খুব ভালো একটা রিয়েজেন্ট এন ব্রোমো সাকসিনামাইড, যেটা সামান্য জৈব পারক্সাইড এবং যে HNu অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে সেটা কিন্তু রিয়াকশন ঘটে এবং রিয়াকশন ঘটালে এখানে যে বেঞ্জাইলিক পজিশনে যে হাইড্রোজেন আছে তার একটা রিপ্লেসড হয়ে গিয়ে এখানে ব্রোমিন কিন্তু আসে।
তাহলে বেঞ্জাইলিক ক্লোরিনেশনের জন্য SO2Cl2, বেঞ্জাইলিক ব্রোমিনেশনের জন্য NBS কিন্তু একটা খুব ভালো, উভয় মানে দুটো ক্ষেত্রে খুব ভালো কিন্তু রিয়েজেন্ট, যেগুলো ইউজ করে খুব ভালো প্রোডাক্ট পাওয়া যায়। পরে চলে আসি সেটা হলো ডায়াজোনিয়াম সল্ট। এই যে কম্পাউন্ডটা লেখা হয়েছে এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা কিভাবে পাওয়া যায় না, টলুইন থেকে, এক্ষেত্রে আমরা অ্যানিলিন থেকে আমরা কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম লবণগুলোকে তৈরি করতে পারি। কিভাবে করতে পারি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন দেখো, যদি আমরা এখানে টলুইন নিয়ে অ্যানিলিন নিয়ে স্টার্ট করি NH2, তো সেক্ষেত্রে আমরা এর সঙ্গে NaNO2 এবং HCl ডাইলিউট লঘু HCl এবং টেম্পারেচারটা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড রাখি, তাহলে ডায়াজোটাইজেশন নামের একটা রিয়াকশন হয় এবং সেই রিয়াকশনের মাধ্যমে এখানে N2+ এবং Cl- এটা উৎপন্ন হয়। এটারই নাম হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে ফ্রম ডায়াজোনিয়াম সল্ট, এবং এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে এই ডায়াজোনিয়াম ক্লোরাইডে এখানে HCl এ দ্রবীভূত CuCl অর্থাৎ Q+ ক্লোরাইড যদি যোগ করা হয়, তাহলে এখানে Cl আসে এবং বাকি বেনজিনটা যেমন আছে, অর্থাৎ এখানে ক্লোরোবেনজিন এখানে উৎপন্ন হয়েছে এবং তার সঙ্গে নাইট্রোজেন উৎপন্ন হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখব যে এখানেও যেমন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে আমরা যদি HBr এর দ্রবীভূত Q+ ব্রোমাইড যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে ব্রোমোবেনজিন উৎপন্ন হবে এবং তার সঙ্গে নাইট্রোজেন উৎপন্ন হবে। তো এই যে আগে যে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন এবং এখন যে ব্রোমোবেনজিন প্রস্তুত করলাম, সেটা বিজ্ঞানী স্যান্ডমেয়ার এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন বলে এটাকে স্যান্ডমেয়ার রিয়াকশন বলা হয়। এখন এই স্যান্ডমেয়ার রিয়াকশনকে মডিফিকেশনের কাজ করেছিলেন গ্যাটারম্যান যেটা করেছিলেন সেটা হলো যে এক্ষেত্রে যেমন আগে আমরা দেখলাম যে CuBr ইউজ করা হয়েছিল, তার পরিবর্তে উনি HCl এবং কপার ডাস্ট বা HBr কপার ডাস্ট এটা ইউজ করে উনি কিন্তু সিমিলার বাট বেটার রেজাল্ট পেলেন, যেখানে রিয়াকশনের ইল্ড বেশি হলো, রিয়াকশনে উৎপাদিত যৌগ বেশি হলো। তাই একই রকমের চেঞ্জ যেটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে উভয় ক্ষেত্রে শুরু করা হয়েছে, প্রথম ক্ষেত্রে HCl এবং কপার ডাস্ট, দ্বিতীয় ক্ষেত্রে HBr এবং কপার ডাস্ট ইউজ করে যখন রিয়াকশন ঘটানো হলো, তখন কিন্তু ঠিক আগের বারের মতোই ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিন পাওয়া গেল উইথ বেটার ইল্ড, বেশি পরিমাণে পাওয়া গেল। এবারে চলে আসি আয়োডো অ্যারিন। এই ক্ষেত্রে আয়োডো বেনজিন প্রস্তুত করা হয়েছে। একইভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়ে সেক্ষেত্রে KI অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড দেওয়া হয়েছে, তার জলীয় সম্পৃক্ত দ্রবণ দিলে সেক্ষেত্রে আয়োডো বেনজিন, নাইট্রোজেন এবং KCl সেক্ষেত্রে পাওয়া গেছে। এবারে আমরা দেখব ফ্লুরোঅ্যারিনের প্রস্তুতি। ফ্লুরোঅ্যারিনের প্রস্তুতিতে এখানেও স্টার্ট করা হয়েছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়ে, যেখানে ফ্লুরোবোরিক অ্যাসিড যেখানে অ্যাড করা হয়েছে, করলে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট এর একটা এই প্রোডাক্টটা কিন্তু প্রডিউস হবে, এটা উৎপন্ন হবে। এটাকে পরবর্তী ক্ষেত্রে হিট করলে তখন এখান থেকে তৈরি হয়ে যাবে ফ্লুরোবেনজিন, BF3 বোরন ট্রাইফ্লুরাইড এবং নাইট্রোজেন উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে দেখলাম যে ফ্লুরোবেনজিন বা ফ্লুরোঅ্যারিন যৌগগুলো প্রস্তুত করার জন্য এই পদ্ধতিটা সাহায্য নেওয়া যেতে পারে, যেটা বিজ্ঞানী সিম্যান এই রিয়াকশনটা করেছিলেন, তো সে কারণে তার নাম অনুসারে এই বিক্রিয়াটার নামটাও সিম্যান রিয়াকশন দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে দেখো আমরা যে হ্যালোবেনজিন যে প্রস্তুত করছি, সেই হ্যালোবেনজিন প্রস্তুত করার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশন দেখো, হান্স-ডিকার রিয়াকশন। তো হান্স-ডিকার রিয়াকশনে দেখো যে একটা অ্যাসিডের সিলভার লবণ নেওয়া হয়েছে, ব্রোমিন এবং CCl4 এর উপস্থিতিতে রিফ্লাক্স ঘটানো হয়েছে, তখন সেক্ষেত্রে উৎপন্ন হচ্ছে ব্রোমোবেনজিন, তার সঙ্গে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং সিলভার ব্রোমাইডের অধক্ষেপ পড়ছে। তো এইভাবে আমরা দেখছি হান্স-ডিকার রিয়াকশনের মাধ্যমে
ব্রোমোবেনজিন উৎপন্ন করা যাবে, এবং যে ক্ষেত্রে ইনিশিয়ালি যে আমরা অ্যাসিডটা যে নিলাম সেই অ্যাসিডে যতগুলো কার্বন পরমাণু আছে তাতে COOH এর যে কার্বনটা আছে সেটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে এখান থেকে এখানে যখন চেঞ্জটা হচ্ছে তখন নাম্বার অফ কার্বন অ্যাটম একটা রিডিউস হয়ে যাচ্ছে, একটা কমে যাচ্ছে।